শুরু করছি আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ধুমগড়ের পিশাচ রহস্য। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার খবরের কাগজ পড়ছিলেন, হাতে নস্যির কৌটো। হঠাৎ বলে উঠলেন, পিশাচ? হাসি চেপে বললাম, কথাটা পিশাচ হালদার মশাই। উত্তেজিত হলেই ঢ্যাঙা গড়নের এই গোয়েন্দা ভদ্রলোক আরো ঢ্যাঙা হয়ে ওঠেন যেন। গোফের ডগা তীর তীর করে কাঁপে। বললেন, মশাই, ৩৪ বৎসর পুলিশে সার্ভিস করছি, অন্ধকারে বনবাদারে শ্মশানে মশানে ঘুরছি, কখনো পিশাচ দেখি নাই। কর্নেল স্যার দেখছেন নাকি? কর্নেল লীলাদ্রি সরকার একটা গাবদা পুরনো বই পড়ছিলেন। দাঁতের ফাঁকে আটকানো চুরুটের নীল ধোয়া তার চকচকে টাকের ওপর কুণ্ডলি পাকিয়ে খেলা করছিল। ঋষি সুলভ সাদা দাড়িতে এক টুকরো চুরুটের ছাই আটকে ছিল। মুখ তুলতেই তা খসে পড়ল। বললেন, কি হালদার মশাই? পিশাচ? না, দেখিনি, তবে শুনেছি পিশাচ নাকি শ্মশানের আশেপাশে থাকে, মরা খায়। ধুমগড়ের পিশাচ ব্যাবাক একটা মরা খাইয়া ফেলাইছে। হালদার মশাই আবার এক টিপ নস্যি নিলেন। উত্তেজনার সময় দেশোয়ালি ভাষায় কথা বলাও ওর অভ্যাস। বললেন, জয়ন্ত বাবুকে পেপার না লিখলে কথা ছিল। ৬ লক্ষ সার্কুলেশন, তাই না জয়ন্ত বাবু? বললাম, আজ রোববারে ৬ লাখ, অন্যদিন ৪ লাখ, কিন্তু দৈনিক সত্যসেবক পত্রিকার ওই খবরটা মোটেও এক্সক্লুসিভ নয়, নিউজ এজেন্সির পাঠানো খবর। কাজেই এ খবরকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। আসলে পাতা ভরানোর জন্য অনেক সময় বাজে খবরও ঢোকাতে হয়। আবার সাংবাদিকরাও মাঝে মাঝে রাজনীতির কচকচি থেকে পাঠকদের রিলিফ দিতে মজার মজার খবর তৈরি করেন। বিশেষ করে আজ রোববার ছুটির দিন পাঠকদের একটু আনন্দ দেওয়া মন্দ কি? কর্নেল গম্ভীর মুখে বললেন, জয়ন্তের কথায় কান দেবেন না হালদার মশাই। ধুমগড়ের শ্মশানে সত্যিই পিশাচের ডেরা আছে। পিশাচটা একটা মরার পেট চিরে নাড়ি ভুড়িও খেয়েছে। গোয়েন্দা ভদ্রলোক তড়াক করে উঠে দাঁড়ালেন। তারপর যথারীতি যাই গিয়া বলে জোরে বেরিয়ে গেলেন। বললাম, সর্বনাশ, হালদার মশাই সত্যি ধুমগড়ে গোয়েন্দাগিরি করতে যাচ্ছেন নাকি? কর্নেল বললেন, গেলে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে, তুমিও ওর সঙ্গ ধরলে পারতে। কি আশ্চর্য, আপনি এই গাঁজাখুরি খবরে বিশ্বাস করেন? করি বই কি, বিশ্ব প্রকৃতিতে রহস্যের কোনো শেষ নেই ডার্লিং। কর্নেল, আপনি কি বলছেন? পিশাচ টিশাচ মানুষের আদিম বিশ্বাস, কুসংস্কার মাত্র। আমার বৃদ্ধ প্রকৃতিবিদ বন্ধু একটু হেসে বললেন, তুমি ডারউইনের বিবর্তনবাদের কথা ভুলে যাচ্ছ জয়ন্ত। ক্রোম্যাগনন মানুষ এবং হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন অর্থাৎ আধুনিক মানুষের মধ্যেকার পর্যায়ে অবস্থা কি ছিল এখনো বিশেষ জানা যায়নি, তাই মিসিং লিঙ্ক কথাটা বলা হয়। কে বলতে পারে পিশাচ সেই মিসিং লিঙ্ক নয়? বিশেষ করে ধুমগড় জায়গাটা আমি দেখেছি। পাহাড়, জঙ্গল, নদী আর প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে রহস্যময় অনেক কিছুই থাকতে পারে। ওখানকার শ্মশানটাও ঐতিহাসিক। কর্নেল বইটা টেবিলে রাখলেন। এতক্ষণে চোখে পড়ল মলাটে সোনালি হরফে লেখা আছে ধুমগড়ের রাজকাহিনী। বললাম, তাহলে বোঝা যাচ্ছে পিশাচের গল্প এই বইটাতেও আছে। কর্নেল হাসলেন, না, এটা ধুমগড়ের প্রাচীন রাজবংশের কাহিনী। 1890 সালে রাজা বাহাদুর জন্মেজয় সিংহের লেখা পারিবারিক ইতিহাস। ব্যাপারটা সন্দেহজনক কিন্তু। কেন? কাগজে ধুমগড়ে পিশাচের খবর বেরুলো, আর বইটাও আপনার হাতে চলে এলো।
ষষ্ঠীচরণ আরেক দফা কফি আনলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, বইটা আমার হাতে উড়ে আসেনি। গত মাসে ধুমগড় গিয়েছিলাম অর্কিডের খোঁজে। ওই সময় ওখানকার রাজাদের বংশধর রণজয় সিংহের সঙ্গে আলাপ হয়েছিল। কথায় কথায় বংশের লম্বা চওড়া গল্প শোনালেন। গল্পগুলো যে সত্যি তা প্রমাণের জন্য এই বইটা আমাকে পড়তে দিলেন। আমি উঠেছিলাম নদীর ধারে ফরেস্ট বাংলোয়। সেখানে বিদ্যুৎ নেই। হ্যারিকেনের আলোয় বইটা পড়তে শুরু করলাম। সকালে ফেরত দেওয়ার কথা ছিল। হঠাৎ রণজয় সিংহ রাত দুপুরে গিয়ে হাজির। ভেবেছিলাম পারিবারিক ইতিহাসের বইটা নিয়ে কেটে পড়ছে কিনা দেখতে এসেছেন, কিন্তু তা নয়। ভদ্রলোক চুপি চুপি একটা অদ্ভুত কথা বললেন। বইয়ের ভেতর একটা ধাঁধা আছে, ওটার জট ছাড়াতে পারলে আমাকে সাধ্যমতো পুরস্কৃত করবেন। ধাঁধাটা হলো, পাষণ্ডের পা কভু ধরিস না, মস্তকে ঘা, কি জলে রে বাবা। কর্নেল কফিতে আবার চুমুক দিলেন। বললাম, সেকেলে লোকেরা শুনেছি কথায় কথায় ধাঁধা আওড়াতেন, কিন্তু এ ধাঁধাটা একেবারে গোলক ধাঁধা। আমি হেসে উঠলাম। কর্নেল ব্যস্তভাবে বললেন, কি বললে কি বললে? গোলক ধাঁধা? হ্যাঁ, গোলক ধাঁধাই বলা চলে। কর্নেল উঠে দাঁড়ালেন হঠাৎ। তারপর টেলিফোনের কাছে গেলেন। ডায়াল করে সাড়া পেয়ে বললেন, সঞ্জয়বাবু, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। আপনার জ্যাঠামশাই চলে গেছেন? ঠিক আছে, রাখছি। টেলিফোন রেখে উজ্জ্বল হেসে কর্নেল আমার দিকে তাকালেন। বললেন, ব্রিলিয়ান্ট ডার্লিং, ব্রিলিয়ান্ট। এ বেলা আমার ঘরে তোমার লাঞ্চের নেমন্তন্ন। অবাক হয়ে বললাম, ব্যাপার কি? হঠাৎ আমার এত প্রশংসার কি হলো? একটি জটিল রহস্যের সমাধান তোমার মুখ দিয়ে বেরিয়ে এসেছে। বৃদ্ধ রহস্যভেদী বাকি কফিটুকু শেষ করে চুরুট ধরালেন। বললেন, আসলে অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। অবশ্য তফাৎ শুধু একটা ওকারের। ওকার জুড়লেই তো সব জল হয়ে গেল। আরো অবাক হয়ে বললাম, কি অদ্ভুত? অদ্ভুত তো বটেই। কর্নেল গম্ভীর হয়ে বললেন, তবে এবার পিশাচটাকে খুঁজে বের করা দরকার। সেই জন্যেই ধুমগড়ে ছুটতে হবে। আমার ভয় হচ্ছে জয়ন্ত, হালদার মশাই পিশাচটার পাল্লায় পড়লে আর জ্যান্ত ফিরে আসতে পারবেন না। কথাটা যদি দৈবাত কিছুক্ষণ আগে তোমার মুখ দিয়ে বেরুতো। রাত 11টা নাগাদ ট্রেন থেকে নেমে দেখি ছোট্ট স্টেশন, নিরিবিলি সুনসান চারিদিক। আমি ভেবেছিলাম ধুমগড় নাম এবং রাজারাজরার রাজধানী ছিল যখন, তখন স্টেশনটা বেশ বড়সড়ই হবে। কর্নেল আমার মনের খবর কি করে টের পেয়ে বললেন, আমরা ওল্ড ধুমগড়ে নেমেছি। নিউ ধুমগড় পরের স্টেশন, দূরত্ব 3 কিলোমিটার। ওটা বড় স্টেশন। বললাম, তাহলে এখানে নামলেন কেন? আমাদের টিকিট ওল্ড ধুমগড় অবধি। কিন্তু এখানে তো লোকজন দোকানপাট দেখছি না, যানবাহনও চোখে পড়ছে না। সেটাই তো সুবিধে। বলে কর্নেল পা বাড়ালেন। গেটে টিকিট নেওয়ারও লোক নেই। স্টেশন ঘরের ভেতর স্টেশন মাস্টার একলা বসে টরে টক্কা করছেন। উর্দি পরা এক রেলকর্মী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সম্ভবত আকাশের তারা গুনছিল। সে আমাদের কথা শুনতে পেয়ে হনহন করে এগিয়ে এলো। ভেবেছিলাম টিকিট চাইবে, কিন্তু সে টিকিট চাইল না। চাপা স্বরে বলল, इतना रात में आप लोग स्टेशन के बाहर मत जाइए साहब, खतरनाक हो जाएगा। कॉर्नेल बोलें, हम सुना इधर एक पिशाच निकला। सच? सच बात साहब, देखिए ना, ये स्टेशन में कोई पैसेंजर नहीं उतरा, सब अगले स्टेशन में उतरेगा। हम लोग पिशाच पकड़ने आया। तमाशा मत कीजिए साहब,
मेरा बात सुनिए। कर्नेल मुचकी हेसे बोललेन, गवर्नमेंट हमको पिशाच पकड़ने के लिए भेजा, ये देखो कैसे हम उनको पकड़ाएगा। किटब्যাগ থেকে প্রজাপতি ধরা নেট স্টিক বের করে কর্নেল বোতাম টিপলেন। স্টিকের ডগায় সূক্ষ্ম সবুজ রঙের জাল ছাতার মতো ছড়িয়ে পড়ল। রেলকর্মী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কর্নেল জাল গুটিয়ে স্টিক কিটব্যাগে গুজে গেট দিয়ে বেরুলেন। স্টেশনের পেছনে একটা খা খা চত্বর, তার ওধারে সংকীর্ণ একটা পিচের রাস্তা অবধি আলো পৌঁছেছে, তারপর গাঢ় অন্ধকার। কর্নেল টর্চ ফেলে বললেন, তোমার টর্চও রেডি রেখো। ততক্ষণ আমি টর্চ বের করেছি। বললাম, কিন্তু এভাবে আমরা যাচ্ছি কোথায়? বন বাংলোয়। সেটা কত দূর? কাছেই। অস্বস্তি হচ্ছিল। টর্চের আলোয় দুধারে ঘন জঙ্গল আর বড় বড় পাথরের চাই দেখা যাচ্ছিল। কিছু দূর উতরাইয়ের পর চড়াই শুরু হলো। বারবার পেছনে এবং ডাইনে বায়ে টর্চের আলো ফেলে দেখে নিচ্ছিলাম। কলকাতার কর্নেলের ড্রয়িং রুমে বসে যে পিশাচের অস্তিত্ব অবাস্তব মনে হয়েছিল, এখানে এখন তা একেবারে বাস্তব বলে মনে হচ্ছিল। কর্নেল বললেন, টর্চের ব্যাটারি খরচ করো না জয়ন্ত। আমার ধারণা পিশাচ শ্মশানের কাছাকাছি আছে। শ্মশান এখান থেকে দূরে। একখানে পিচ রাস্তাটা ছেড়ে খোয়া ঢাকা একফালি পথ ধরলেন কর্নেল। পথটা চড়াইয়ে উঠেছে। ওপরে খানিকটা দূরে আলো জুগজুগ করছিল। এবার দেখলাম আমরা একটা টিলার ঢাল বেয়ে উঠছি। একটু পরে সেই আলোটার দিক থেকে কেউ বলে উঠল, কন বা? কর্নেল গলা চাড়িয়ে বললেন, চতুর্মুখ নাকি? জোরালো টর্চের আলো এসে পড়ল আমাদের উপর। তারপর দৌড়ে এলো একজন খাকি প্যান্ট শার্ট পরা লোক। তার এক হাতে বন্দুক, বুঝলাম ফরেস্ট গার্ড। সে স্যালুট ঠুকে বলল, কর্নেল সাব আপ? হ্যাঁ চতুর্মুখ। দয়ারাম আছে তো, নাকি পিশাচের ভয়ে বাড়ি পালিয়েছে? চতুর্মুখ হাসল। জি হ্যাঁ কর্নেল সাব, তবে আপনার কিছু অসুবিধা হবে না, আমি আছি, মানিকলাল ভি আছে। কথা বলতে বলতে আমরা হাঁটছিলাম। চতুর্মুখ লোকটি সাহসী বোঝা গেল। তার মতে পিশাচের সত্যি মিথ্যা সে জানে না, তবে এমনও হতে পারে গুজব রটিয়ে চোরা শিকারী বা কাঠ পাচারকারীরা এই মৌকায় জঙ্গল লুটবে। তাই রেঞ্জার সাহেব তাদের দুজনকে রাত জেগে নজর রাখতে বলেছেন। উঁচু কাঠের টাওয়ারের দিকে ঘুরে চতুর্মুখ চেঁচিয়ে বলল, মানিকলাল, কলকাতা সে কর্নেল সাব আয়া। সেখান থেকে সাড়া এলো, সেলাম কর্নেল সাব। বাংলোটা কাঠের তৈরি, সিঁড়ি বেয়ে উঠতে হয়। লণ্ঠনের আলোয় দেখলাম বেশ ছিমছাম সাজানো গোছানো। জানালাগুলো খুলে দিলে হাওয়া খেলতে লাগলো। পেছনে নদীর জলের কলকল ছলছল শব্দ। খাওয়া আমরা ট্রেনেই সেরে নিয়েছিলাম। কর্নেল তার প্রিয় পানীয় কফি, চিনি, টিনের দুধ এবং কিছু স্ন্যাক্স এনেছেন সঙ্গে। চতুর্মুখ ঝটপট কিচেনে কেরোসিন কুকার জেলে কফি করে আনলো। পিশাচের গল্পটা চতুর্মুখ সবিস্তারে শোনালো এবং আগেই বলে দিল সবই তার শোনা কথা। দিন চারেক আগে রাজবাড়ির একজন বয়স্ক চাকর হঠাৎ ধরফর করতে করতে মারা পড়ে। তখন রাত প্রায় ৯টা-১০টা। ডাক্তার ডাকা হয়েছিল। ডাক্তার নাকি বলেছিলেন হার্ট ফেল। রাজবাড়ি এখন নামেই, অবস্থা পড়ে এসেছে। দালান কোঠা দিনে দিনে মেরামতের অভাবে ভেঙে পড়েছে। তো লোকটাকে শ্মশানে দাহ করতে নিয়ে গেছে। এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সব কাঠ ভিজে গিয়েছিল বৃষ্টিতে। তাই দুজনকে বসিয়ে রেখে বাকি লোকেরা শুকনো কাঠ আনতে গিয়েছিল। তখন বৃষ্টি থেমেছে, কিন্তু বিজলি চমকাচ্ছে, মেঘ ডাকছে। হঠাৎ লোক দুটো নাকি বিজলির ছটায় দেখে কালো কি একটা জন্তু দুই পায়ে হেঁটে
মরার খাটিয়ার কাছে এলো। মুখের দুপাশে দুটো বড় বড় দাঁত, বিভৎস মুখ। লোক দুটো পালিয়ে যায়। খবর পেয়ে লাঠিসোঁটা, বন্দুক, বল্লম, টর্চ নিয়ে অনেক লোক শ্মশানে ছুটে আসে। দেখে খাটিয়ার মরা নেই। খুঁজতে খুঁজতে একটু তফাতে জঙ্গলের ভেতর মরা পাওয়া যায়, কিন্তু পেটের নাড়ি ভুড়ি সবটাই খুবলে তুলে সেই দুপে জন্তুটা খেয়ে ফেলেছে। এবার সবাই ধরে নেয় জন্তুটা পিশাচ। মরাটা অবশ্য দাহ করা হয়। পরদিন রাতে রাজবাড়ির বড় তরফ রণজয় সিংহের কি একটা শব্দে ঘুম ভেঙে যায়। জানলার ধারে কেউ দাঁড়িয়েছিল। টর্চের আলো জ্বালতেই নাকি পিশাচটাকে দেখতে পান। ভীতু মানুষ, হাত থেকে টর্চ পড়ে যায়। পরে চেঁচামেচি করেন। ততক্ষণে পিশাচ উধাও। গুজব এত বেশি রটেছে যে ধুমগড়ের অনেকেই নাকি পিশাচটা দেখেছে। তাই সন্ধ্যার পর বাজার, দোকানপাট, রাস্তাঘাট সুনসান ফাঁকা হয়ে যায়। কেউ নাকি সন্ধ্যার পর একা বেরোয় না। ঘটনাটা শুনিয়ে চতুর্মুখ হাসতে হাসতে বেরিয়ে গেল। তবে সে বলে গেল, পিশাচ না আসুক, নদী পেরিয়ে জঙ্গল থেকে বাঘ ভালুক আসতেও পারে। কাজেই আমরা যেন দরজা ভালো করে এঁটে শুই। খবরের কাগজে মোটামুটি ওই রকম বিবরণী বেরিয়েছে। তবে রণজয়বাবুর জানলায় পিশাচের আবির্ভাবের কথা বেরোয়নি। সন্ধ্যার পর সব নিরিবিলি হবার কথাও বেরোয়নি। কর্নেল দরজা এঁটে জানলার ধারে বসে চুরুট ধরালেন। বললেন, শুয়ে পড়ো জয়ন্ত। আপনি কি পিশাচের জন্য রাত জাগবেন নাকি? না, ধুমগড়ের রাজকাহিনীর শেষ কয়েকটা পাতা পড়ে নিয়ে ঘুমোবো। আর পড়ে কি লাভ? আপনি তো বলছিলেন একটা জটিল রহস্যের সমাধান হয়ে গেছে। কর্নেল দাড়িতে হাত বুলিয়ে বললেন, তোমারই সাহায্যে হয়ে গেছে। গোলকধাঁধা শুনে একটা ওকার জুড়েই সব জল হয়ে গেছে। প্লিজ কর্নেল, হেয়ালি করবেন না। ওকারের চোটে মাথা ভো ভো করছে। গোলকধাঁধার গোলকের একটা ওকার দরকার ছিল, অর্থাৎ গোলক। রাজবাড়ির যে বয়স্ক চাকর হঠাৎ ধরফর করে মারা গেছে, তার নাম ছিল গোলক। বুঝলুম, গোলক থেকে কি করে রহস্য ফাঁস হলো। রাত বিরেতে হঠাৎ ধরফর করতে করতে মরে গিয়ে গোলকই রহস্য ফাঁস করেছে। তার মানে? ওই শোনো, ফেউ ডাকছে। কাছাকাছি কোথাও বাঘ ঘুরে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়ো। বিরক্ত হয়ে চুপ করলাম। সত্যি ফেউ ডাকছে। কর্নেল অভ্যাস মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ফিরে এসে আমার ঘুম ভাঙালেন। বললেন, দয়ারামকে সাহস দিয়ে নিয়ে এলাম। চতুর্মুখ আর মানিকলাল রাত জেগে ডিউটি করে, ওদের ঘুমোনো দরকার। দয়ারাম বাংলোর চৌকিদার। সেও খুব ফেনিয়ে ফাঁপিয়ে পিশাচ কাহিনী শোনালো। সে ফটোগ্রাফার রামবাবুর কথা বলল। রামবাবু নাকি পিশাচটার ফটো তুলেছেন। রাতে ওর জানলায় পিশাচটা গিয়ে উকি দিচ্ছিল। উপস্থিত বুদ্ধি খাটিয়ে রামবাবু ক্যামেরায় ফ্ল্যাশ বাল্বের সাহায্যে ছবি তোলেন। ব্রেকফাস্টের পর কর্নেলের সঙ্গে বেরোলাম। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর বসতি এলাকা চোখে পড়ল। বাদিকে নদী। নদীর ধারে প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ জঙ্গলে ঢাকা পড়েছে। টিলার গায়ে একটা কেল্লাও দেখতে পেলাম। কেল্লা আর আস্ত নেই। কেল্লার নিচে দিয়ে কিছুটা যাওয়ার পর বিশাল প্রাচীন একটা শিব মন্দির দেখলাম। মন্দিরের ওপাশে ভাঙাচোরা দোতলা বাড়িটাই রাজবাড়ি। গেট ধসে পড়েছে। দুধারে পাম গাছের সারি পুরনো আভিজাত্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দেখতে পেয়ে রোগা এবং পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে গায়ের রং এক ভদ্রলোক এগিয়ে এসে নমস্কার করলেন। কর্নেল আলাপ করিয়ে দিলেন। রাজবংশের বড় তরফ রণজয় সিংহ। রণজয়বাবু বললেন, আপনি 2 দিন পরে আসবেন বললেন, তাই চলে এলাম কলকাতা থেকে। কর্নেল বললেন,
হঠাৎই চলে এলাম। আমার এই তরুণ সাংবাদিক বন্ধু রাজা বাহাদুর জন্মেজয় সিংহের ধাঁধার জট ছাড়াতে সাহায্য করেছে। রণজয় বাবুর মুখে বিস্ময় এবং আনন্দ ফুটে উঠল। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব খুঁজে পাচ্ছি না কর্নেল সাহেব। চলুন ঘরে গিয়ে বসা যাক। পরে বসা যাবে, প্রথমে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিন। বলুন, বৃহস্পতিবার রাতে গোলক কি মন্দির চত্বরে মারা গিয়েছিল? হ্যাঁ, মন্দির চত্বরে। আপনার চোখের সামনেই তো ধরফর করতে করতে মারা গিয়েছিল। হ্যাঁ, আমি ওকে ভোরে কলকাতায় আমার ভাইপো সঞ্জয়ের কাছে পাঠাবো ভেবেছিলাম, তাই ওকে খুঁজছিলাম। ইদানিং প্রায় দেখতাম সন্ধ্যার পর গোলক মন্দির চত্বরে গিয়ে বসে থাকতো। জিজ্ঞেস করলে বলতো, মনে সুখ নেই বড়বাবু, দেবতার কাছে শান্তি খুঁজছি। গোলক বলতো? বলতো বলেই মন্দিরে খুঁজতে গিয়েছিলাম। যেই গোলক বলে ডেকেছি অমনি কেমন যেন চমকে উঠল। মন্দির চত্বরের উপর বাড়ির দোতলা ঘরের আলো পড়ে, সব স্পষ্ট দেখা যায়। ওকে চমকে উঠতে দেখে বললাম, কি হয়েছে রে? সঙ্গে সঙ্গে হঠাৎ বুক চেপে ধরে পড়ে গেল। তারপর কাটা পাঠার মতো ধরফর করতে করতে স্থির হয়ে গেল। ডাক্তার এসে কি বললেন? হার্ট ফেল। রণজয় বাবু, সত্যিই কি ডাক্তার এসে বললেন হার্ট ফেল? আমার ধারণা ডাক্তার বলেছিলেন আত্মহত্যা করেছে গোলক। পুলিশের ঝামেলার ভয়ে আপনি ডাক্তারকে অনুরোধ করেছিলেন হার্ট ফেলের উল্লেখ করে ডেথ সার্টিফিকেট দিতে। রণজয় বাবু একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, গোলক সায়ানাইড জাতীয় কিছু খেয়েছিল। কোনো কারণে ইদানিং ওর চাল চলনে কেমন যেন অস্থিরতা লক্ষ্য করতাম। গত বছর ওর বউ মারা যায়, ছেলেপুলে ছিল না, কাজেই মানসিক অশান্তি ওর আত্মহত্যার কারণ। রণজয় বাবু, আপনারা তো দুই ভাই। আমি আর সঞ্জয়ের বাবা ধনঞ্জয়। ধনঞ্জয় ক্যান্সারে মারা যায়। আপনার কাছে আপনার শ্যালক থাকেন বলেছিলেন, কি যেন নাম? চণ্ডী। চণ্ডীবাবু আছেন? রণজয় বাবু বাঁকা মুখে বললেন, চণ্ডী কখন আছে কখন নেই বলা কঠিন। বাউন্ডুলে স্বভাব। সামান্য যা জমি জমা আছে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু খায় দায় আর টোটো করে ঘোরে। বয়সের তো লেখাজোকা নেই, অথচ নাবালক থেকে গেল এখনো। ধর্মের সার আর কি। কর্নেল পা বাড়িয়ে একটু হেসে বললেন, চলুন তাহলে ধর্মের সারটিকে দেখে আসি। ওকে পাচ্ছেন কোথায়? মন্দিরেই পাবো। শিবের বাহন শিব মন্দিরেই থাকা উচিত। মন্দিরে তো ওকে। চলুন তো। যে বিশাল মন্দিরটার পাশ দিয়ে এসেছি, এবার রাজবাড়ির প্রাঙ্গণ পেরিয়ে সেখানে ঢুকলাম। চত্বরে গিয়ে কর্নেল বললেন, গোলক কোথায় দাঁড়িয়েছিল? উঁচু মন্দিরের সিঁড়ির নিচেটা দেখিয়ে দিলেন রণজয় বাবু। এই সিঁড়ির ধাপেই বসে থাকতো গোলক। কর্নেল সিঁড়ির শেষ ধাপে খোলা এক টুকরো বারান্দার দিকে আঙ্গুল তুলে বললেন, ওই তো ধর্মের সার, শিবের বাহন। কথাটা বলেই সিঁড়িতে কয়েক ধাপ উঠে গেলেন। তারপর সেই ধাঁধাটা আওড়ালেন, পাষণ্ডের পা কভু ধরিস না, মস্তকে ঘা কি জলে রে বাবা। রণজয় বাবু অবাক হয়ে বললেন, কি ব্যাপার কর্নেল সাহেব? কর্নেল গম্ভীর মুখে বললেন, ষাঁড়ের মাথা কে ভাঙল রণজয় বাবু? রণজয় বাবু উঠে গেলেন। সে কি, মাথাটা ভাঙা লক্ষ্য করিনি তো। কর্নেল বললেন, ধাঁধার জট ছাড়াতে বলেছিলেন, ছাড়িয়েছি, কিন্তু কোনো লাভ হলো না। রণজয় বাবু চমকে উঠে বললেন, লাভ হলো না? না। কর্নেল মাথা নাড়লেন। পাষণ্ডের পা কভু ধরিস না, এর মানে হচ্ছে
পাষণ্ড শব্দের পা ধরা হবে না। পা না ধরলে বাকি রইল ষণ্ড, অর্থাৎ কিনা ষাঁড়। এবার মস্তকে ঘা, তার মানে ষাঁড়ের মাথায় ঘা মারতে হবে। ঘা মারলে মাথা ভেঙে যাবে। তারপর বলা হয়েছে কি জলে রে বাবা। এই জলে শব্দে বেরোয় জল জল করছে, উজ্জ্বলতা। কিসের এই উজ্জ্বলতা? হীরের। মোগল সেনাপতি রাজা মান সিংহকে বিদ্রোহ দমনে সাহায্য করার জন্য আপনাদের পূর্বপুরুষকে বাদশাহ আকবর যে হীরে উপহার দিয়েছিলেন, সেই হীরে। জন্মেজয় সিংহ বংশধরদের জন্য এই হীরেটা এই ষাঁড়ের মাথার ভেতরে লুকিয়ে রেখে ধাঁধা তৈরি করেছিলেন। ধূম্রগড়ের রাজকাহিনী বইয়ে বাদশাহের দেওয়া হীরের কথা আছে, কিন্তু কোথায় আছে তা ধাঁধায় বলা হয়েছে। রণজয় বাবু প্রায় আর্তনাদ করলেন। কে ষাঁড়ের মাথা ভাঙল? গোলক ভেঙেছিল। কিন্তু হীরে কোথায় গেল? গোলকের পেটে। কি সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ তো বটেই। হীরে সাংঘাতিক বিষ। আপনাকে আসতে দেখে হীরের টুকরোটা গোলক গিলে ফেলেছিল। সঙ্গে সঙ্গে বিষক্রিয়ায় ওর মৃত্যু হয়। কিন্তু গিলল কেন হতভাগা? লুকিয়ে ফেলতে পারতো জামা কাপড়ের তলায়। বোকা গোলক কারো হুকুম পালন করেছিল টাকার লোভে। ওকে বলা হয়েছিল ধরা পড়ার উপক্রম হলে যেন সে ওটা গিলে ফেলে। গোলক জানতো না হীরে মারাত্মক বিষ। রণজয় বাবু হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কর্নেল বললেন, আপাতত এই পর্যন্ত, তবে আশা করি আপনাদের বংশের ঐতিহাসিক হীরে উদ্ধার করে দিতে পারবো। রাজবাড়ি থেকে বেরিয়ে গিয়ে বললাম, তাহলে কলকাতায় বসে ঠিকই রহস্যের জট ছাড়াতে পেরেছিলেন, কিন্তু পিশাচ ব্যাপারটা বোঝা যাচ্ছে না। বোঝা যাবে, আগে সেই রামবাবু ফটোগ্রাফারের দোকানে যেতে হবে। বলে কর্নেল রাস্তায় একটা সাইকেল রিক্সা ডাকলেন। বাজার এলাকায় গিয়ে রামবাবুর দোকানের খোঁজ পাওয়া গেল। দোকানের নাম জয় মা কালী স্টুডিও। বাংলা, হিন্দি, ইংরেজিতে লেখা সাইনবোর্ড। কর্নেলকে দেখেই বেটে নাদুস নুদুস চেহারার এক ভদ্রলোক সহাস্যে অভ্যর্থনা জানালেন। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কর্নেল সাহেব যে, আসুন, পায়ের ধুলো দিন। এবার কতগুলো প্রজাপতি আর অর্কিডের ছবি তুললেন? গত মাসে তো অনেক তুলেছিলেন। বুঝলাম রামবাবুর স্টুডিওতে কর্নেল ছবি প্রিন্ট করিয়েছিলেন। কর্নেল ভেতরে ঢুকে বললেন, ছবি এখনো তুলিনি, তুলবো, তবে আগে পিশাচ দর্শন করতে চাই। আপনি নাকি পিশাচের ছবি তুলেছেন? রামবাবুর মুখে ভয়ের ছবি ফুটে উঠল। চাপা স্বরে বললেন, ভয়ের ঘটনা কর্নেল সাহেব, তবে আমার পেশার লোকদের এই একটা অভ্যেস আছে। আসলে ক্যামেরায় ফিল্ম লোড করা ছিল, ফ্ল্যাশ ফিট করা ছিল না। তাহলে পিশাচ যেন আপনার কাছে ছবি ওঠাতেই এসেছিল। রামবাবু হেসে ফেললেন। তা যা বলেছেন স্যার, ফ্ল্যাশ ফিট করে ছবি তুললাম, তখন জানলার ধার থেকে থপথপ করে চলে গেল, বাগানে ঢুকে পড়ল। পিশাচটা পাবলিসিটি চাইছে আর কি। কর্নেল হাসলেন। যাই হোক, কই দেখি পিশাচের ছবি। রামবাবু ড্রয়ার টেনে বললেন, পুলিশ এসে নেগেটিভটা সিজ করেছে। মোট 30 খানা প্রিন্ট বেচেছি। 2 খানা প্রিন্ট পুলিশ নিয়েছে, 1 খানা লুকিয়ে রেখেছিলাম। এই থেকে নেগেটিভ করব, মনে হচ্ছে প্রচুর বিক্রি হবে। রঙিন ছবিটা দেখে শিউরে উঠলাম। জানলার গড়াদের বাইরে একখানা ভয়ঙ্কর মুখ উকি মেরে আছে। 2 খান সুচালো কষ দাঁত বেরিয়ে আছে। লাল ঠোঁটে চাপ চাপ রক্ত। গরিলা নয়। কর্নেল ঠিকই বলেছিলেন, ক্রোম্যাগননের পরবর্তী কোনো পর্যায়ের নরবানর। বিভৎস ছবি। কর্নেল আতশ কাচে খুঁটিয়ে দেখে বললেন, রেখে দিন। রামবাবু চাপা স্বরে বললেন, কদিন আছেন তো?
একটা কপি আপনার জন্য রাখবো। রাখতে পারেন বলে কর্নেল বেরিয়ে এলেন। রাস্তায় গিয়ে বললাম, হালদার মশাইয়ের জন্য ভয় হচ্ছে, ওকে খুঁজে বার করা উচিত কর্নেল। কর্নেল বললেন, চলো এবার শ্মশানতলায় যাওয়া যাক, একটু দূর হবে, রিক্সা ডাকি। কিন্তু কোনো রিক্সাই শ্মশানতলায় যেতে রাজি হলো না। শুধু একজন বলল সে রাস্তার মোড় অবধি যাবে, 10 টাকা লাগবে। কর্নেল রাজি হলেন। রাজবাড়ি এলাকা ছাড়িয়ে গিয়ে রাস্তার মোড় এলো। রিক্সাওয়ালা বলল, ইধার সিধা চালা যাইয়ে। এবড়ো খেবড়ো খোয়া ঢাকা রাস্তার দুধারে জঙ্গল আর টিলা। কর্নেল বাইনোকুলারে চারিদিক দেখতে দেখতে হাঁটছিলেন। আমার ভয় হচ্ছিল বিরল প্রজাতির কোনো পাখির পিছনে উধাও হয়ে না যান। গেলে পরে আমাকে একা পেয়ে নিশ্চয়ই পিশাচটা এসে ঝাঁপিয়ে পড়বে, আমার নাড়ি ভুড়ি খেয়ে ফেলতে দেরি করবে না। কর্নেল উধাও হলেন না। কিছুক্ষণ পরে আমরা শ্মশানে পৌঁছলাম। চারদিকে ডালপালা ছড়ানো ঝুড়ি নামানো আদ্যিকালের বটগাছ, তার ওধারে শরৎকালের ভরা নদী। এখানে ওখানে চিতার ছাই আর ভাঙা মাটির কলসি পড়ে আছে। একপাশে কয়েকটা পাথরের ঘর মুখ থুবড়ে পড়েছে, তার কাছে একটা পাথরের মন্দির, কতকটা বৌদ্ধ স্তূপের গড়ন। খানিকটা ফোকর দেখা যাচ্ছে স্তূপে, ওটাই সম্ভবত দরজা ছিল, মাটিতে বসে গেছে, ঝোপেও ঢাকা পড়েছে। বললাম, কর্নেল, পিশাচটা ওই স্তূপের ভেতরে থাকে না তো? কর্নেল আমার কথার জবাব না দিয়ে বটতলায় একটা ঝুড়ির কাছে গেলেন। তারপর বললেন, এখানে কোনো সন্ন্যাসী ধুনি জ্বালিয়েছিল দেখছি, ছাইটা টাটকা, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি, মাটি দেখে বোঝা যাচ্ছে। একটা ছোট্ট ত্রিশূল আর মরার খুলি। কর্নেল খুলিটা কুড়িয়ে নিয়েই ফেলে দিলেন। ঠকাস করে শব্দ হলো। হাসতে হাসতে বললেন, প্লাস্টিকে তৈরি নকল খুলি, কাজেই হালদার মশাই ছদ্মবেশী সাধু সেজে এখানে ধুনি জ্বেলেছিলেন, এতে আমি নিঃসন্দেহ। বললাম, উনি গেলেন কোথায়? কর্নেল মাটিতে দৃষ্টি রেখে কিছুক্ষণ ঘোরাঘুরি করে থমকে দাঁড়ালেন। কি একটা কুড়িয়ে নিয়ে বললেন, এক টুকরো জটা, মেড ইন চিতপুর, পাটের তৈরি জটা। জয়ন্ত, হালদার মশাইয়ের নকল জটা ছিঁড়ে পড়ার একটাই অর্থ হয়, ওকে কেউ আক্রমণ করেছিল। সর্বনাশ, তাহলে পিশাচের পাল্লায় পড়েছিলেন গোয়েন্দা ভদ্রলোক? কিন্তু ওর কাছে তো রিভলভার থাকে। কর্নেল স্তূপটার কাছে এগিয়ে গেলেন। পিঠের কিট ব্যাগ থেকে টর্চ বের করে সেই ফোকরের কাছে গুড়ি মেরে বসলেন। টর্চ জেলে ভেতরটা দেখেই বলে উঠলেন, জয়ন্ত, দেখে যাও। দৌড়ে গিয়ে উকি মেরে দেখি খটখটে পাথুরে মেঝে চামচিকের নাদির উপর চিত হয়ে শুয়ে আছেন আমাদের প্রাইভেট ডিটেকটিভ, হাত এবং পা বাঁধা। মুখে টেপ সাটা ছিল, খুলে গেছে। তার চেয়ে বিচিত্র ব্যাপার, টর্চের আলোয় চামচিকের ঝাঁক ছত্রভঙ্গ হয়ে ওড়াউড়ি করছে, হালদার মশাইয়ের উপর আছড়ে পড়ছে, কিন্তু ওর সাড়া নেই। অজ্ঞান হয়ে আছেন নাকি? কর্নেল ডাকলেন, হালদার মশাই, হালদার মশাই। গোয়েন্দা ভদ্রলোক পিট পিট করে তাকালেন। বললেন, জ্বালাতন, তোরা আমারে মারুস কেন? যা যা, আবার মারে, চামচিকা কি আর সাধে কয়? হালদার মশাই, হালদার মশাই। হালদার মশাই মাথা ঘোরালেন। হালার পিসাস, আবার আইসো? একখান দাঁত উড়ায় ফেলাইছি, আরেকখান রাখুম না, কামন। কর্নেল বললেন, জয়ন্ত, এই ছুরি নিয়ে ভেতরে ঢোকো, বাঁধন খুলে ওকে বার করে আনো, আমার এই প্রকাণ্ড শরীর ভেতরে ঢোকানো যাবে না। আটকে উঠে বললাম, বড় চামচিকে যে। দেরি করো না, চামচিকের চাটিতে মাথা খুলে যাবে, ঢোকো। চোখ বুঝে ঢুকে পড়লাম। চামচিকের ঝাঁকের চাটির পর চাটি খেতে খেতে বাঁধন কেটে গোয়েন্দাকে টেনে বের করলাম। তখনও উনি গড় যাচ্ছেন, শাসাচ্ছেন,
পিচাসের বাকি দাঁতটাকে উপড়ে দেবেন বলে। আধখানা নকলদারি মুখের পাশে ঝুলছে, জটার খানিকটা আটকে আছে, পরনে লাল খাটো লুঙ্গি, গলায় রুদ্রাক্ষের মালা ছিঁড়ে ঝুলছে, গোফের কোনায় সেলোটেপও ঝুলছে। বাইরে বেরিয়ে ওর হুঁশ হলো। চোখ মুছে বললেন, হালার পিশাচটা গেল কই? কর্নেল বললেন, নদীর জলে মুখ কাঁধ রোগড়ে ধুয়ে নিন হালদার মশাই। হালদার মশাই তড়াক করে উঠে দাঁড়ালেন। তারপর খিকখিক করে হেসে বললেন, কর্নেল স্যার, জয়ন্ত বাবু, আপনারা আইয়া পড়ছেন? পিশাচটারে আমি জব্দ করছি, একখান দাঁত। নদীতে চলুন হালদার মশাই, গোফের পাশে টেপ ঝুলছে, জল না দিলে আটকে থাকবে। কর্নেল ওকে টানতে টানতে নদীর ধারে নিয়ে গেলেন। হালদার মশাইয়ের মুখে জানা গেল কলকাতা থেকে এসে তিনি নিউ ধুমঘরে একটা হোটেলে উঠেছিলেন। তারপর কাল রাত 9টায় শ্মশানতলায় এসে ধুনি জেলে সাধু সেজে বসেন। শেষ রাতে ঘুমের ঢুলুনি চেপেছিল। হঠাৎ পেছন থেকে পিশাচের গায়ে জোর বলেও নয়, বেকায়দায় পড়ে হালদার মশাই বন্দী হন। তাকে টানতে টানতে স্তূপের ভেতর ঢোকায় হালার পিশাচ। মুখে টেপ সেটে দিয়েছে, চেঁচানোরও জো ছিল না। কর্নেল বললেন, জয়ন্ত, এই অবস্থায় হালদার মশাই হোটেলে ফিরতে গেলে পাগল ভেবে লোক জমে যাবে। এখান থেকে সোজা নাক বরাবর হেঁটে গেলে ফরেস্ট বাংলো দেখতে পাবে। ওকে নিয়ে গিয়ে তোমার এক প্রস্থ পোশাক পরতে দাও। ওর কিছু খাওয়া দাওয়াও দরকার। দেরি করো না, আমি অন্যদিকে যাচ্ছি। হালদার মশাই হঠাৎ লাফিয়ে উঠলেন। আমার রিভলভার গেল কই? আসনের তলায় রাখছিলাম। মেড ইন চিতপুর নকল বাকছালের আসনটা খুঁজে পাওয়া গেল না। কর্নেল বললেন, পিশাচ আপনার রিভলভারের লোভ ছাড়তে পারেনি। হালদার মশাই চিন্তিত মুখে বললেন, ফায়ার আর্মস পিশাচের কোন কামে লাগবো? কর্নেল আর কোনো কথা না বলে চলে গেলেন। এরপর হালদার মশাইকে নিয়ে আমি কিভাবে যে বাংলোয় পৌঁছলাম তার বলার নয়। সারা পথ বুক ঢিপ ঢিপ করছিল। এই বুঝি পিশাচটা ঝোপের আড়াল থেকে এসে ঝাঁপিয়ে পড়ে। চৌকিদার দয়ারাম হাঁ করে তাকিয়ে গোয়েন্দা ভদ্রলোককে দেখছিল। বললাম, শিগগির ওকে কিছু খাইয়ে দাও দয়ারাম। হালদার মশাই, আপনি বরং স্নান করে নিন, ওই দেখুন কুয়ো আছে। দয়ারামের কাছে জানা গেল কুয়োটা আসলে এই টিলার মাথায় একটা প্রস্রবণ। ওটা ছিল বলেই বন দফতর এখানে বাংলো তৈরি করেছিল। স্নান করে আমার পাজামা পাঞ্জাবি পরে হালদার মশাই শুধু দুখানা টোস্ট আর 1 কাপ কফি খেলেন। তারপর আমার বিছানায় শুয়ে নাক ডাকিয়ে ঘুমোতে থাকলেন। কর্নেল এলেন বেলা 2টো নাগাদ। হালদার মশাইকে ঘুম থেকে উঠিয়ে বললেন, আপনার রিভলভারটা উদ্ধার করেছি, এই নিন। উনি কিট ব্যাগ থেকে রিভলভার বার করে দিলেন। অবাক হয়ে বললাম, কোথায় পেলেন ওটা? পিশাচের ডেরায়। সিনথেটিক বাঘছালে মোড়া ছিল। বাঘছালটা একই অবস্থায় রেখেছি। জায়গাটা আপনি খুঁজে বের করেছেন? হ্যাঁ, পশু পাখি কীট পতঙ্গ সব প্রাণীরই ডেরা থাকে, কাজেই পিশাচেরও একটা ডেরা থাকা উচিত। যাই হোক, এখন আর কোনো কথা নয়, হিরে উদ্ধার বাকি আছে। লাঞ্চ খেয়ে একটু জিরিয়ে নিয়ে বেরোবো। বেলা 3টে নাগাদ আমরা বেরোলাম বাংলো থেকে। কর্নেল বললেন, হালদার মশাই, একটা কথা, দৈবাত যদি আমরা পিশাচটাকে জঙ্গলে দেখতে পাই, সাবধান, যেন গুলি ছুড়বেন না। তবে রিভলভার বের করে ওকে ভয় দেখাতে পারেন, কিন্তু কখনো গুলি ছুড়ে বসবেন না। পিশাচটাকে আমরা অক্ষত অবস্থায় ধরতে চাই। অজানা আশঙ্কায় আমার বুকটা ধড়াস করে উঠল। কর্নেল বনবাদার ভেঙে হাঁটছিলেন। মাঝে মাঝে পাথরে উঠে বাইনোকুলারে চারিদিক দেখে নিচ্ছিলেন। বললাম, কর্নেল, আপনি কি পিশাচের ডেরায় যাচ্ছেন? কর্নেল বললেন, না, শ্মশানতলায়। শ্মশানতলায় কেন? কর্নেল হাসলেন। আপত্তি আছে তোমার? আমাদের সবাইকে তো একদিন শ্মশানে যেতেই হবে।
কি বলেন হালদার মশাই? হালদার মশাই গম্ভীর মুখে বললেন, হ। বললাম, জায়গাটা অস্বস্তিকর, মরা পোড়ানো ছাইয়ের গাদা, বিশেষ করে চিতার ছাই দেখলেই আমার গা ছমছম করে। কর্নেল থমকে দাঁড়ালেন। কি বললে? চিতার ছাই? হ্যাঁ, কিন্তু এতে চমকে ওঠার কি আছে? কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। হকচকিয়ে গিয়েছিলাম। হালদার মশাই লম্বা পা ফেলে ওকে অনুসরণ করলেন। পিছিয়ে পড়ার ভয়ে আমিও প্রায় জগিং শুরু করলাম। শ্মশানতলায় পৌঁছে কর্নেল বললেন, হালদার মশাই দেখুন তো। এলোমেলো অনেক চিতার চিহ্ন দেখা যাচ্ছে। এগুলোর মধ্যে টাটকা চিতা কোনটা হতে পারে? যতদূর জানি বৃহস্পতিবার রাতে গোলকের মরা পোড়ানোর পর পিশাচের ভয়ে এই শ্মশানে আর কোনো মরা পোড়ানো হয়নি। নিউ ধুমগড়ের নতুন শ্মশানে সবাই মরা পোড়াচ্ছে। গোয়েন্দা ভদ্রলোক ঘোরাঘুরি করে দেখতে দেখতে বললেন, বৃষ্টি বাদলায় সবগুলি হেভি ধুইয়া গেছে। তবে আপনি কার চিতা কইলেন যেন? রাজবাড়ির সার্ভেন্ট গোলকের, মানে যার মরার নারী ভুড়ি খেয়ে ফেলেছিল পিশাচ। তবে তো ওনার চিতার ছাই হেভি হইব বলে হালদার মশাই লাফ দিয়ে এগোলেন। লাস্ট বার্নিং কর্নেল স্যার, হেভি অ্যাশ, এই যে। কর্নেল গিয়ে বৃষ্টির জল থিকথিকে পাকের মতো ছাইগুলো ঘাটতে শুরু করলেন। বললাম, ও কি করছেন? কর্নেল আওড়ালেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হালদার মশাইও হাত লাগাতে যাচ্ছিলেন। কর্নেল তাকে নিষেধ করলেন। একটু পরে ছাই গাদার তলা থেকে কি একটা জিনিস কুড়িয়ে কর্নেল নদীর ধারে দৌড়ে গেলেন। জলে সেটা ধুয়ে পকেটে ঢুকিয়ে হাসলেন। জয়ন্ত, শ্মশানতলায় এসেছিলাম পিশাচটার জন্য ওত পাততে। কারণটা পরে বলছি, তবে এবারও তুমি রহস্যের দ্বিতীয় পর্ব ফাঁস করেছ। ধন্যবাদ ডার্লিং, অসংখ্য ধন্যবাদ। হিরে উদ্ধার হয়ে গেল। বলেন কি, ওই জিনিসটা হিরে? গোলকের চিতার ছাইয়ে কে লুকিয়ে রেখেছিল? কেউ না। হিরেটা গিলে গোলক মারা পড়েছিল ঠিকই, কিন্তু পাকস্থলিতে হিরে পৌঁছানোর কথা নয়। গলার নলিতেই আটকে যাওয়া উচিত, কারণ হিরে খাঁজ কাটা ধাতু। হালদার মশাই বললেন, কই দেখি। পরে দেখাবো, এবার পিশাচের জন্য ওত পাততে হবে। বটগাছের আড়ালে চলুন। বটগাছের ঝুড়ির ভেতর দিয়ে এগিয়ে গুড়ির আড়ালে তিনজনে বসে পড়লাম। সামনে ঝোপ জঙ্গলে ঢাকা ঢালু মাটি নদীতে নেমেছে। এখানে ওখানে বড় বড় পাথর পড়ে আছে। হঠাৎ দমকা বাতাসে উৎকট গন্ধ ভেসে এলো। নাক ঢাকলাম। চাপা স্বরে বললাম, এ কিসের দুর্গন্ধ? কর্নেল ইশারায় চুপ করতে বললেন। বেলা পড়ে এসেছে। পাখিরা তুমুল হল্লা জুড়েছে। সামনে একটা পাথরের আড়ালে একটা শেয়াল এসে দাঁড়ালো। তারপর আমাদের দেখতে পেয়েই থমকে দাঁড়ালো। তারপর প্রায় জান্তব গলায় কার গর্জন শোনা গেল। হালদার মশাই উত্তেজনায় ফিস ফিস করে বললেন, পিশাচ, পিশাচ। এবার পিশাচের শরীরের খানিকটা দেখতে পেলাম। কালো লুমো শরীর। মুখ এদিকে ঘোরাতেই শিউরে উঠলাম। একটা কষদাঁত সুচলো হয়ে বেরিয়ে আছে, অন্যটা হালদার মশাই ভেঙে দিয়েছেন বলেছিলেন। ভাটার মতো চোখ, ভয়ঙ্কর মুখ। পাথরটার পাশে এসে বসে পড়ল। তারপর বুঝলাম সে খন্তা জাতীয় কিছু দিয়ে মাটি কোপাচ্ছে। দুর্গন্ধটা বাড়ছে। কর্নেল চাপা স্বরে বললেন, তিনজন তিন দিক থেকে ঘিরে ফেলো। আগে হালদার মশাই, তারপরে কর্নেল, শেষে আমি গিয়ে পিশাচটাকে ঘিরে ধরলাম। কর্নেল এবং হালদার মশাইয়ের হাতে রিভলভার। পিশাচটা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। অবাক হয়ে দেখলাম সে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল।
পিশাচটা গর্জন করতেই কর্নেল বললেন, এক পা নড়লেই খুলি ফুটো হয়ে যাবে। পিশাচটা নদীতে ঝাঁপ দেওয়ার আগেই হালদার মশাই এক লাফে তার সামনে গেলেন। হালার পিশাচ, ঘুঘু দেখছো, ফাঁদ দেখো নাই। কর্নেল গিয়ে পিশাচের মুখে চাটি মারার মতো বা হাত চালালেন এবং হতভম্ব হয়ে গেলাম। এ যে দেখছি পিশাচের মুখোশ পরা একটা লোক। কর্নেল বললেন, চণ্ডীবাবু, গোলকের পাকস্থলিতে খাঁজ কাটা হিরে পৌঁছানোর কথা নয়, কাজেই ও নাড়ি ভুড়ি কেটে তুলে এনে এখানে পুঁতে রোজ একবার করে তা কাটাকুটি করে হিরে হাতড়ানোর মানে হয় না। খামোখা রোজ ওই পচা দুর্গন্ধ জিনিসগুলো ঘাটা পণ্ডশ্রম। হালদার মশাই একটানে কালো লোমশ আবরণ খুলে রণজয়বাবুর শ্যালক চণ্ডীবাবুকে বের করলেন। চকাশ করে একটা ছুরিও পড়ল। হালদার মশাই বললেন, সিটপুরে কিনছিল, তবে ছুরিখানা রিয়াল ছুরি। শ্রীগালটা গেল কই? পচা নারী ভুড়িগুলা শ্রীগালের প্রাপ্য। কর্নেল চণ্ডীবাবুর জামার কলার খামচে ধরে বললেন, চলুন চণ্ডীবাবু, এবার অন্য শ্বশুরালয়ে আপনার থাকার ব্যবস্থা করব। চণ্ডীবাবু হাউমাউ করে কেঁদে বললেন, মাইরি মা কালীর দিব্যি স্যার, আমি হিরে চুরি করিনি। না না, হিরে নিজের হাতে চুরি করেননি, ষাঁড়ের মাথা ভাঙার ঝুঁকি নিতে চাননি, গোলকের হাত দিয়ে কাজটা সারতে চেয়েছিলেন। আপনি ধুরন্ধর চণ্ডীবাবু, আপনার বুদ্ধির প্রশংসা করা উচিত। জন্মেজয় সিংহের ধাঁধার জট ছাড়িয়েছিলেন আপনি, তারপর অনবদ্য আপনার পরিকল্পনা। গোলক হাতে নাতে ধরা পড়লে পাছে আপনার কারচুপি ফাঁস করে দেয়, তাই আপনি ওকে হিরেটা গিলে ফেলতে বলেছিলেন। তারপর পিশাচ সেজে শ্মশানে ভয় দেখিয়ে লোকগুলোকে তাড়িয়ে গোলকের নাড়ি ভুড়ি কেটে এনে এখানে পুঁতেছিলেন। পিশাচ যে সত্যি গোলকের নাড়ি ভুড়ি খেয়েছে এবং বিশেষ করে সত্যি এখানে পিশাচের আবির্ভাব ঘটেছে, তা এস্টাবলিশ করার জন্য শুধু রণজয়বাবুর জানলায় নয়, ফটোগ্রাফার রামবাবুর জানলাতেও হাজির হয়েছিলেন। আপনি জানতেন রামবাবু ফটো না তুলে ছাড়বেন না, তাই অতক্ষণ দাঁড়িয়েছিলেন। এতে আপনার পাবলিসিটি হবে, তবে রামবাবুর কাছে আপনার পিশাচ মূর্তির ফটো আতশ কাচে খুঁটিয়ে দেখেই বুঝেছিলাম এটা মুখোশ মাত্র। তারপর এখানে এসে দুর্গন্ধ টের পেয়েছিলাম। কথা বলতে বলতে কর্নেল আসামিকে ধরে নিয়ে যাচ্ছিলেন। এবার একটা পুলিশের জিপ আসতে দেখা গেল এবড়ো খেবড়ো রাস্তায়। জিপ এসে থামল। একদল পুলিশ বেরিয়ে পড়ল। একজন অফিসার সহাস্যে বললেন, তাহলে আমরা আসার আগেই পিশাচ ধরে ফেললেন কর্নেল সাহেব? শেষ দৃশ্য দেখার সুযোগ দিলেন না? কর্নেল আসামিকে কনস্টেবলদের হাতে সঁপে দিয়ে বললেন, বেলা থাকতে থাকতে পিশাচ এসে মাটি খুঁড়বে জানতাম না, ভেবেছিলাম সন্ধ্যা না হলে আসবে না, কিন্তু ওর তরসই ছিল না। আপনারা থানায় চলুন, আমরা রাজবাড়ি হয়ে থানায় যাব। পুলিশের গাড়ি চলে গেল। হালদার মশাই জিজ্ঞেস করলেন, কর্নেল স্যার, হালা পিশাচের ডেরা, হোয়ার ইজ দ্যাট প্লেস? কর্নেল হাসলেন। রাজবাড়িতেই রাজবাড়ির শ্যালকের ডেরা থাকা কি স্বাভাবিক নয়? রণজয়বাবুর কাছে ওর শ্যালকের ঘরের চাবি ছিল না, আমার কাছে সবসময় মাস্টার কি থাকে, তাই দিয়ে খুললাম। আপনার বাঘছালে মোড়া রিভলভার পেলাম, কয়েকটা চিঠি পেলাম। কলকাতার এক জুয়েলার কোম্পানি হিরে কিনতে চেয়েছিল, তাদের গতকাল এখানে পৌঁছানোর কথা। নিউ ধুমগড় হোটেলে প্যারাডাইসে তারা অপেক্ষা করবে। দুপুরে সেখানে গিয়ে খোঁজ নিলাম, তাদের সঙ্গে চণ্ডীবাবু লাঞ্চ খাচ্ছিল ডাইনিং হলে। সেখান থেকে ভাগ্যিস বাড়ি ফেরেনি, তাহলে ঘরে ঢুকে সব টের পেয়ে সাবধান হয়ে যেত। যাকগে, রণজয়বাবু অপেক্ষা করছেন, হিরেটা তার হাতে পৌঁছে দিয়েই আমার ছুটি। প্রাইভেট ডিটেকটিভ বললেন, হিরেখানা একবার দেখাইবেন না কর্নেল স্যার? কর্নেল কপট গাম্ভীর্যে বললেন, চোখ জ্বলে যাবে,
ধুম্রগড়ের রাজকাহিনীর ধাঁধায় বলা আছে, পাষণ্ডের পা কভু ধরিস না, মস্তকে ঘা কি জলে রে বাবা। হালদার মশাই আনমনে বললেন, হ বুঝছি। কি বুঝলেন তা অবশ্য বললেন না। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।